আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি চাহিদার দামি স্থিতিস্থাপকতার উপর একটা ভিডিও আনলাম। দামি স্থিতিস্থাপকতা কিভাবে নির্ণয় করতে হয় অলরেডি আমরা শিখিয়ে দিয়েছি। আজকে আমরা জানবো দামি স্থিতিস্থাপকতার নির্ণয়ের সংখ্যাসূচক পদ্ধতি, বা এটাকে শতকরা পদ্ধতিও বলা হয়। আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 5 রকম হতে পারে। একটা হচ্ছে 1, 1-এর কম, 1-এর বেশি, 0 এবং অসীম। তো এই 5টা মান যে আসে, কিভাবে আসে, কেন আসে, এটাই আজকে আমাদের মূলত শেখার বিষয়। এখন একটু খেয়াল করে দেখেন, আমি বোর্ডে অনেক কিছু লিখে রেখেছি। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন বা খাতায় তুলে নেন এই ছকগুলো সহ। দেখেন আমি প্রথমে কি লিখেছি, চাহিদা শতকরার পরিবর্তনকে দামের শতকরা পরিবর্তন দিয়ে ভাগ করলে দামি স্থিতিস্থাপকতা পাওয়া যায়। সংখ্যাসূচক পদ্ধতিতে আমরা কি করি, চাহিদা শতকরা পরিবর্তন পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস, এটা করলে আমরা কি করি, চাহিদার দামি স্থিতিস্থাপকতা পেয়ে যাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদেরকে এখানে বের করতে হয় যে দামের পরিবর্তনটার শতাংশ এবং চাহিদার পরিবর্তনের শতাংশ। যদি না বুঝে থাকেন আমি একটু পরে আপনাদেরকে এই ছকগুলোর সাহায্যে ভিডিও করে দেখিয়ে দেব। তবে প্রথমে আমরা জেনে নেই কখন কোন মান আসে। তা আমরা একটু জেনে নেই, চাহিদার স্থিতিস্থাপকতা এক হয় বা একক হয় যখন দামের শতকরা পরিবর্তন ও চাহিদার শতকরা পরিবর্তন কি হয়, সমান হয়। যখন দামের শতকরা পরিবর্তন আর চাহিদার শতকরা পরিবর্তন কি হয়, সমান হয়, তখন চাহিদার দামি স্থিতিস্থাপকতার মান আসে 1। নেক্সটে এককের চেয়ে কম কখন হয়, দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তনের চেয়ে কম হয়। মানে দামের শতকরা পরিবর্তন যেটা পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস, এটা কি হবে, পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি থেকে কি হবে, কম হবে। এরপরে আমরা এককের চেয়ে কম, এটা কিভাবে আসে, দামের শতকরা পরিবর্তন চাহিদা শতকরা পরিবর্তনের চেয়ে কি হবে, বেশি হবে। নেক্সট ওয়ান হচ্ছে চাহিদার দামি স্থিতিস্থাপকতার মান 0 আসে কখন, যখন দামের শতকরা পরিবর্তন হলেও চাহিদার কোনো পরিবর্তন হবে না। মানে দামের শতকরা পরিবর্তন হবে বাট আমার যে কোয়ান্টিটি এটা হচ্ছে ফিক্সড থাকবে, যেমন ছিল তেমনই। এবং সবশেষে অসীম মান আসে কখন, যখন দামের পরিবর্তন হয় না। এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের প্রাইসটা হচ্ছে ফিক্সড থাকে বাট আমাদের চাহিদার পরিমাণের শতাংশিক একটা পরিবর্তন হয়। এই হচ্ছে আমাদের আজকের বিষয়ের মূল কথা। এখন এটাই আমরা এই সূচিগুলোর সাহায্যে আমরা সরাসরি করে দেখাবো। তো আপনারা এখন এটা তুলে নেন, আমি এখন এটা মুছে ফেলবো। আশা করি সবাই তুলে ফেলছেন, আমি এখন মুছে ফেলে আমি সিরিয়ালে আপনাদেরকে করে দেখাই কিভাবে বের করতে হবে। এগুলো সব আমি মুছে ফেলবো এখন, এগুলোর আমার এখন আর দরকার নাই। আপনারা যদি স্ক্রিনশট না নিয়ে থাকেন তাহলে ভিডিওটা একটু পিছনে নিয়ে গিয়ে একটা স্ক্রিনশট তুলে নেন, পরে খাতায় তুলে নেন। তো আমরা প্রথমে বের করব if equals 1 কিভাবে হয়, আমরা এই সূচিটা ব্যবহার করি। দেখেন দাম ছিল 4 টাকা, হয়ে গেছে 2 টাকা, ফলে চাহিদার পরিমাণ 10 একক থেকে বেড়ে হচ্ছে 15 একক হয়েছে। তাহলে দামের পরিবর্তনটা কত হলো, দামের পরিবর্তন হলো 4 - 4 - 2 এরপর আমরা বের করব দামের পরিমাণের শতাংশিক পরিবর্তন। কিভাবে বের করি, যত পরিবর্তন হয়েছে, কত পরিবর্তন হয়েছে সেইটা ভাগ প্রাথমিক দাম গুণ 100, তাহলে কত আসে 25, এখানে হচ্ছে 50%। দামের পরিবর্তন হলো কত, 50% আমাদের এই কেসে। এখন আমরা চাহিদার পরিবর্তনটা বের করি। চাহিদার পরিবর্তন কত, 10 থেকে 15 হয়েছে, তাহলে আমরা 15 - 10 করব। আমরা পরিবর্তনটা বের করব কিভাবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা কি করব, বিয়োগ করব। পরিবর্তন বের করার টেকনিক হচ্ছে বড় মান থেকে ছোট মানটা কি করা, বিয়োগ করা। এটা বড় মান যেখানেই থাকুক, ছোট মান যেখানেই থাকুক, তাহলে 15 থেকে 10 বিয়োগ করলে 5। এখন এটার আমরা শতাংশিক পরিবর্তনটা কিভাবে বের করব, সেম
পরিবর্তনকে আমরা কি করতেছি, আমরা প্রাথমিক কি দিয়ে কি করতেছি, ভাগ করতেছি, গুণন 100। চলেন আমরা কাটাকাটি করি, 10 আসলো আমাদের 50%। এখন একটু খেয়াল করেন, আমাদের চাহিদার পরিবর্তন হয়েছে 50%, বাট আমাদের দামের পরিবর্তনে কিন্তু 50%, 50%ই হয়েছে। এখন আমরা দাম স্থিতিস্থাপকতা বের করবো কেমনে? সিম্পল। কিভাবে করব আমরা দেখেন, এই হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা কি করব, চলেন মান বসাই। আমাদের পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি কত আসছে? 50%, তাই তো? আর এখানে কত আসছে? 50%। ভাগ করলে কত আসলো? 1। সুতরাং আমাদের মান কত আসলো? 1। এই হচ্ছে চাহিদার একক স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করলাম, হ্যাঁ, সংখ্যাসূচক বা শতাংশ পদ্ধতিতে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই সেম টেকনিক আমরা ব্যবহার করে আমরা বাকিগুলোর মানও কি করব, বের করব। এখন আমরা এটা মুছে ফেলি। আমি লিখবো যখন, আপনারা চেষ্টা করবেন একটু সাথে সাথে লিখে নেওয়ার। আমাদের এই ছকের কাজ শেষ, আমরা এটা মুছে ফেললাম। এখন আমরা বের করব এটার মান কিভাবে, এককের চেয়ে বেশি কিভাবে দেখেন। তাহলে এখানে 4 থেকে 2 আমরা কি জানলাম, পার্সেন্টেজ চেঞ্জ অফ কত, অর্ধেক হওয়া মানে 50% চেঞ্জ। আবার বলি, অর্ধেক হওয়া মানে 50% চেঞ্জ। তাহলে আমরা অলরেডি জানি এটা 50% চেঞ্জ। এখন দেখেন 10 থেকে 16 হয়েছে, তাহলে আমরা বের করি কোয়ান্টিটি কত আসলো, 16 মাইনাস 10 ইকুয়ালস 6। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি আমাদের কত আসবে, এটা হচ্ছে 6/10 মাল্টিপ্লাইড বাই 100, কত আসে, 60%। তাহলে আমরা এখন কি বললাম দেখেন, আমরা কি বলছিলাম যে দামের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার মান কখন আসবে, যখন দামের পরিবর্তনের হার কি হবে, চাহিদার পরিবর্তনের হারের চেয়ে কম হবে। তাহলে এখন আমরা চলেন বের করি, ইকুয়ালস পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস। চলেন মান বসাই। ওখানে হচ্ছে 60%, এখানে হচ্ছে 50। 60/50 কত হয় আমি জানি না, মনে হয় 1 পয়েন্ট সামথিং আসবে। দেখেন 1 পয়েন্ট সামথিং আসছে। তাহলে এটা কি, আমি ভাগই করি, একবার যাই, এটা হচ্ছে 50, 10 নামলো, দশমিক নিয়ে আমি একটা শূন্য নিব, 2%। তাহলে আমাদের আসছে 1.2। আচ্ছা, আমাদের স্থিতিস্থাপকতার মান আসলো কত, সমান 1.2। 1.2 কি একের চেয়ে বেশি? অবভিয়াসলি একের চেয়ে বেশি। তাহলে এভাবে আমাদের কি মান আসলো, এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতার মান আসলো। কেন আসলো? কারণ দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনের হার বেশি। এখন আপনারা একটু ছবি তুলেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই সূচিটাও মুছে ফেলবো। এখন আমরা করব এককের চেয়ে কম স্থিতিস্থাপকতা। আবার বলি, আমরা এককের চেয়ে কম মানে স্থিতিস্থাপকতার মান একের চেয়ে কি হবে, কম হবে। তাহলে 3, এই ক্ষেত্রে আমাদের মানটা কেমন আসার কথা, এককের চেয়ে, হ্যাঁ ঠিক আছে, এককের চেয়ে কম। তাহলে দেখেন আমাদের আবারও 4 থেকে 2 রাখছি আমরা, তাই না? 4 থেকে 2 ইসি মানে আমাদের পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কত হয়েছে, 50%। এখন আমাদের পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি, তাহলে আমরা কোয়ান্টিটির চেঞ্জ কত পাইলাম এখানে, 12 মাইনাস 10 ইকুয়ালস 2। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি কত পেলাম আমরা, 2/10 ইনটু 100, 20%। এখন একটা জিনিস খেয়াল করেন, আমাদের পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কত, 50%। এটা কি গ্রেটার না পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি থেকে? অবশ্যই গ্রেটার, কারণ এটা হচ্ছে 20% চেঞ্জ হয়েছে কোয়ান্টিটি, বাট প্রাইস চেঞ্জ হয়েছে 50%। এখন আমরা দেখি কিভাবে আমাদের মানটা এককের চেয়ে কম আসে। চলেন আমরা বসাই।
ওকে, তাহলে আমরা মান বসাই এখানে। উপরে হচ্ছে 20%, নিচে হচ্ছে 50%, এর 50% চিহ্ন না দিলেও হয়। চলেন আমরা কত হয় আমি জানি না। আচ্ছা 50, তাহলে যায় না, তাহলে 0.দশমিক নিয়ে আমি একটা কি করলাম 0 নিলাম। এবার যায় হচ্ছে 4 বার, 4 50 200, তাহলে আমার কত আসলো মান 0.4। তাহলে আমার প্রাইস ইলাস্টিসিটির মান আসছে 0.4। 0.4 কি 1 এর চেয়ে কম? অবভিয়াসলি এটা 1 এর চেয়ে কম। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে হ্যাঁ আমাদের এককের চেয়ে কম মান আসে। এটা আমরা সাধারণত যারা একটু ফাস্ট ব্রেন খাটাতে পারি, আমরা এই সূচি দেখলেই সহজেই বুঝে ফেলতে পারি। কিন্তু শুধু বুঝে ফেললেই হবে না, পরীক্ষার হলে আমাদেরকে এটা সলভ করতে বলতে পারে। এরকম আমাদেরকে সূচি দিয়ে বলবে যে এটার স্থিতিস্থাপকতার মান কেমন বা কত নির্ণয় করো, তখন আপনাদেরকে এই সংখ্যা সূচক পদ্ধতি যদি ব্যবহার করেন তাহলে ইজিলি বের করতে পারবেন। সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে এটাই মনে হয়। ওকে, এটাও একটু তুলে নেন আপনারা। আচ্ছা, এখন আমি মুছে ফেলতেছি। বোর্ডে আরো জায়গা বাড়লো। আচ্ছা, 4 নম্বরে আমরা কি জানি? ইপি ইকুয়ালস কি হবে 0। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান কত আসবে? 0 আসবে। কেন 0 আসবে? কারণ চাহিদার দামের পরিবর্তন হলেও চাহিদার পরিমাণের কোনো পরিবর্তন হবে না। আমি আবার মনে করে দেই, দামের পরিবর্তন হলেও চাহিদার পরিমাণ ফিক্সড থাকবে, বাড়বেও না কমবেও না। তাহলে দেখেন আমাদের এখানে 4 থেকে 2 হইছে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস আমরা এখানে কত পেলাম? 50%। এখন দেখেন আমাদের কোয়ান্টিটির চেঞ্জ কত হইছে? কোয়ান্টিটির কোনো চেঞ্জ হইছে? কোয়ান্টিটির কোনো চেঞ্জই হয়নি, 0। আগে যা পরেও তাই, ঠিক আছে। আর তাহলে এখন আমরা কি করব? চলেন আমরা এটাকে সিম্পলি কি করি, আপনার হচ্ছে 0.50 কত হইল? 0। সুতরাং আমরা কি পাইলাম? ইলাস্টিসিটি প্রাইস ইকুয়ালস 0। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমার 0 আসে। আশা করি বুঝতে পারছেন। এটাও একটু দ্রুত তুলে নেন, আমি এতক্ষণে এটা মুছে ফেলি। এখন আমরা সর্বশেষ যে বিষয়টায় আসবো সেটা হচ্ছে আমার স্থিতিস্থাপকতার মান হবে অসীম। স্থিতিস্থাপকতার মান হবে অসীম। এখন অসীমটা আমরা কিভাবে বের করব? আমি এটা একটু মুছে ফেলি। আচ্ছা, আমাদের পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কত? বরাবরের মতো কত আছে এখানে? আচ্ছা সরি আমি একটু ভুল বলে ফেললাম। আমাদের অসীম কখন আসবে? যখন দামের পরিবর্তন হবে না কিন্তু চাহিদার পরিবর্তন হবে। আবার বলি, দামের পরিবর্তন হবে না, চাহিদার পরিবর্তন হবে। আপনারা যদি সূচির দিকে তাকান দেখেন দাম কিন্তু ফিক্সড, ওই 4 টাকায় রয়েছে, বাট চাহিদার পরিমাণে কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমরা চলেন বের করি পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস কত? 4 - 4 এভাবেও দিতে পারেন, বা সরাসরি পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস 0, আপনারা এইটাও লিখতে পারেন, কোনো ব্যাপার না। তাহলে 0। এখন আমরা আসি পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি কত? তাহলে কোয়ান্টিটির চেঞ্জ হয়েছে কত? 10 থেকে 12, 2 চেঞ্জ হয়েছে, তাই তো? ডিভাইডেড বাই 10 মাল্টিপ্লাইড বাই 100, তাহলে 20%। কত? 20%। চলেন এখন আমরা মান বসাই, পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস। আচ্ছা, এখন আমরা করব কি? মান বসাবো। কোয়ান্টিটির চেঞ্জ হচ্ছে কত? 20%, আর এটার কত? 0। তাহলে আমরা কি জানি, কোনো কিছু 0 দিয়ে ভাগ করলে এটার মান কি আসে? অসীম। তাই আমরা কি পাইলাম? আমাদের প্রাইস ইলাস্টিসিটির মান কত আসলো? অসীম। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরীক্ষার হলে যদি প্রশ্ন করে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, আপনারা এই টেকনিকটা ইউজ করতে পারেন।
এই সূত্রের মানে সংখ্যা সূচক পদ্ধতি বা শতকরা পদ্ধতি ইউজ করতে পারেন। আরেকটা আরও 3টা পদ্ধতি আছে, বৃত্তচাপ পদ্ধতি, তারপর একটা সম্ভবত মোট ব্যয় পদ্ধতি, আরেকটা নাম মনে পড়তেছে না আমার। সেগুলো আপনারা কি করতে পারেন, ইউজ করতে পারেন। তবে আমি পার্সোনালি এটা কি করি, প্রেফার করি। আর তাছাড়া প্রশ্নে যদি উল্লেখ থাকে যে সংখ্যা সূচক পদ্ধতি বা শতকরা পদ্ধতি বের করো, তখনও আপনারা কি করবেন, এই সেম টেকনিকই কি করবেন, ব্যবহার করবেন, পার্সেন্টেজ চেঞ্জ অফ কোয়ান্টিটি ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস। আশা করি আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকবে না। বুঝতে পারছেন? যদি বুঝেন ভালো, না বুঝলে কমেন্ট করেন, বোঝানোর চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আমরা মোট ব্যয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। ততদিনে ভালো থাকবেন।